মেলাবেন তিনি মেলাবেন, ঝোড়ো হাওয়া শোনে পোড়ো বাড়ির ওই ভাঙা জানলাটা মেলাবেন। পুলিশ ক্যারিয়ার তো শুরু হয়েছে একটা সময় থেকে, কিন্তু তার আগে থেকেই আধ্যাত্মের সাথে যুক্ত ছিলাম। সবাই হয়তো ভেতরে ভেতরে যুক্ত কোনো না কোনোভাবে সূক্ষ্মভাবে। সাজা বা শাস্তি সেটা ইজ এ ডেটারেন্ট। দেখুন, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তার যদি ইতিহাসে আমরা যাই তাহলে এটা নানা রকমভাবে ইভলভ করেছে। পুলিশ মানেই ওই একটা দণ্ডকর্তা, সাজা দেবে। সেটা হচ্ছে এই যে মনটাকে পরিবর্তন পুলিশিং দিয়ে বা প্রশাসন দিয়ে যতই চেষ্টা হোক না কেন সম্পূর্ণ রকমভাবে করা যায় না। কখনো কখনো লাঠি হাতে, কখনো কখনো প্রায় লাঠি হাতে হতে পারে, অ্যারেস্ট করতে হতে পারে। আমার ক্যারিয়ারের শুরুটা মাওয়িস্ট এরিয়াতে হয়েছিল। সিনেমা সেখানেও পুলিশকে খুব ব্যালেন্সড ওয়েতে কোথাও কিন্তু দেখা হয়নি। টেলিভিশনে যেরকমভাবে পুলিশকে প্রজেক্ট করা হয় সেটা খুব একটা রিয়েলিস্টিক নয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বাবা বলতেন যে ওরে ছোবল না মারিস ফোঁস করবি। একদম দরকার আছে। পরিবারের সঙ্গে ভারসাম্য রক্ষা করেও ঝাঁপিয়ে পড়া, এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? তো যেহেতু ফ্যামিলি সঙ্গে ছিল বলে অনেক সময় ওয়ার্ক রিলেটেড যে চাপ বা সেই সব জিনিসগুলো সহজে ডিল করা গেছে। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি আজকের এই আড্ডার আসরে, নমস্কার। অমিয় চক্রবর্তীর কবিতায় আছে, মেলাবেন তিনি মেলাবেন, ঝোড়ো হাওয়া শোনে পোড়ো বাড়ির ওই ভাঙা জানলাটা মেলাবেন। অর্থাৎ যিনি মেলাতে জানেন তিনি ওই যে একটা আপাত দ্বন্দ্বময় ঝোড়ো হাওয়ার সঙ্গে পোড়ো বাড়ির ভাঙা জানলাটাকেও মেলাতে পারেন এবং সেটা খুব সুসামঞ্জস্যভাবে। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি আজকের এই আড্ডার আসরে, তিনি কিন্তু ওই উইথ ইকুয়াল এলান অনেক কিছু মিলিয়ে যাচ্ছেন। মানে উনি যখন ভাগবত পাঠের আসরে থাকেন কি একটা হরিনামের আসরে থাকেন, আবার দেখা যায় খুব কঠোর হাতে মাওবাদীদের এমনকি উগ্রবাদীদের দমনে ওনাকে একটা অগ্রণী ভূমিকা নিতে। 2014 সালের আইপিএস অফিসার, বর্তমানে বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ অনিশ সরকার আইপিএস। উনি এই মেলানোর কাজটা এত বছর ধরে বলবো না, কারণ উনি অত্যন্ত একজন যুবক। তো সেই হিসেবে যতদিন আছেন এই সার্ভিসে ভীষণ সুচারুভাবে এবং উইথ ইকুয়াল ইলান এই মেলানোর কাজটা করে যাচ্ছেন। তো আজকে ওনাকে পেয়ে প্রথমেই যেটা জানতে চাইব যে এই মেলানোর কাজটা আপনি করছেন কীভাবে? মানে যখন আমি দেখি, মানে আপনি কিন্তু শুধু শ্রোতা হিসেবে ওই আসরে নন, ভাগবত পাঠের আসরে আপনিই মেন, আপনি মানে বক্তা, হরিনামের আসরে আপনিই বক্তা। আবার যখন এই সমস্ত কঠোর উগ্রপন্থী দমন বলুন, সন্ত্রাসবাদ দমন বলুন কি মাওবাদী দমন বলুন, সেখানে একেবারে একটা অন্য ভূমিকা। এই দুটো ভূমিকাকে মেলানোর কাজটা কীভাবে করছেন? প্রথমত আপনাকে নমস্কার জানাই এবং সবাই যারা আছেন আমাদের দর্শকরা তাদের সবাইকে নমস্কার জানাই। দেখুন, আধ্যাত্মের সাথে আমার যে সম্পর্কটা সেটা কিন্তু পুলিশ ক্যারিয়ার শুরু হওয়ার অনেক আগে থেকেই। তো সেই হিসেবে বলা যেতে পারে যে আমার আধ্যাত্মিক জার্নি, যদি সেটাকে বলি, সেটা পুলিশ ক্যারিয়ার তো শুরু হয়েছে একটা সময় থেকে, কিন্তু তার আগে থেকেই আধ্যাত্মের সাথে যুক্ত ছিলাম, আরও থাকতে চেয়েছি। কখনো মনে হয়নি যে পুলিশ সার্ভিসে আসার দরুন সেইটা চলে যাবে, বা কখনো সার্ভিসে এরকম কোনো পরিস্থিতি আসেনি যেখানে দুটোর মধ্যে কোনো রকম মানে দ্বন্দ্ব আছে সেটা মনে হয়েছে। সেই জন্যে খুব যে মেলাতে হয়েছে, মানে এফার্ট দিয়ে যে মেলাতে হয়েছে সেরকমটা নিজে নিজেই জিনিস দুটো একসাথে চলে আসছে। আর সত্যি কথা বলতে, হরি কথা বলা বা একটু ভগবান সংক্রান্ত যেটা বলা, সেটা একরকমের আমার গুরুদেবের নির্দেশ যে ভগবান সংক্রান্ত কথাটা শুধু নিজের মধ্যে রাখলেই হবে না, মানুষকেও একটু শোনাতে হবে। আমরা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে যে ভগবানের বিষয়ে কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় সমাজসেবা, সবচেয়ে বড় পরোপকার। তো পুলিশ সার্ভিসে এসেছি একটা সার্ভিস মাইন্ডসেট নিয়েই আসা হয়েছিল। তো সেটার সাথেই হরি কথা বলাটা, দুটোকে আমি অন্তত টু সাইডস অফ দ্য সেম কয়েন দেখি। ইনফ্যাক্ট এটাও বলবো যে পুলিশের আলটিমেট এম হচ্ছে যারা হয়তো অপরাধমূলক কাজে যুক্ত আছেন তাদেরকে আস্তে আস্তে সংশোধন করানো, এছাড়া সমাজে যাতে বিশৃঙ্খলা না হয় সেইটার জন্যে যথেষ্ট প্রচেষ্টা করা। এই একই জিনিস কিন্তু হরিনাম প্রচারের মাধ্যমে আমরা যেটা জেনে এসেছি বা যেটা দেখে এসেছি,
এই একই জিনিস কিন্তু সেটাতেও হয়। বরঞ্চ পুলিশিংয়ের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে যারা অপরাধ করছে তাদের ধরে তারপরে একবার সে অলরেডি ডিভিয়েট করে গেছে, সেই ডিভিয়েশন থেকে তাকে আবার মূল স্রোতে ফেরানো। কিন্তু যদি হরিনাম প্রচার করা যায় তাহলে হয়তো লোকে যাতে ডিভিয়েট না হয় সেই দিকেই একটা প্রচেষ্টা। এই যে সিমলেসলি মেলানোর কথা আপনি বললেন খুব সুন্দরভাবে, তা আমরাও মানে হয়তো আপনার মতো যারা অত সরাসরিভাবে এই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত নয়, সবাই হয়তো ভেতরে ভেতরে যুক্ত কোনো না কোনোভাবে সূক্ষ্মভাবে, তো তারাও কিন্তু যেটা দেখেছেন আপনি গীতায় বা মহাভারতে কৃষ্ণের যে চরিত্র, সেখানেও একটা কিন্তু ওই দুষ্টের দমনের চরিত্র রাখা হয়েছে, এবং উনি কিন্তু মেন নেভিগেটর, যিনি অর্জুনকে সারথি হয়ে রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। তো আপনি কি মনে করেন সেরকম যে কোথাও না কোথাও ওইখানে যাকে আপনি সেই অর্থে যদি ধরে নিই ভগবান কৃষ্ণ আপনার রোল মডেল, তাহলে সেই মডেলটাই এইখানে পুলিশের থ্রু দিয়ে একটা পালন করা হয়, দুষ্টের দমন, তাদের ফেরানো, এবং যেটাকে খুব মানে ইট মাইট সাউন্ড লাইক এ ক্লিশে, কিন্তু ওই যেটাকে বলে যে অধর্মের বিনাশ আর ধর্মের প্রতিষ্ঠা। হ্যাঁ, মানে ছোটোবেলা থেকে আমি মহাভারত পড়ে পড়ে বড় হয়েছি, তো সেই হিসেবে কৃষ্ণের চরিত্র এবং অর্জুনের চরিত্র আমার সবসময় খুব ভালো লাগতো। ভগবানকে যদি আমরা দেখি, আমরা যেটা আমাদের শাস্ত্রে পড়েছি, তাহলে বেশিরভাগ সময়ই ক্ষত্রিয় হিসেবে জন্মেছিলেন, রামচন্দ্র হিসেবে, কৃষ্ণ হিসেবে, সবসময় নয়, কিন্তু যে ক্যারেক্টারগুলো আমার বিশেষভাবে ভালো লাগে বা যেগুলোকে আমরা, শুধু আমি কেন, যে কোনো ভারতীয় যে গ্রন্থগুলো পড়ে বড় হয়েছে, রামায়ণ এবং মহাভারত, সেখানে মহাকাব্য যেগুলো, সেখানে আমরা দেখছি যে ভগবানের ভূমিকাটা, যেমন ভগবান যেহেতু ভগবান বলে ওনার তো একটা আধ্যাত্মিক ব্যাপার সবসময়ই আছে, তিনি ভগবদ গীতা শোনাচ্ছেন, যেটা শুধু আধ্যাত্ম কেন, যে কোনো ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বলা যেতে পারে। তুমি খুব যদি সরলীকরণ করে সেটাকে ব্যাখ্যা করি, তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু উপদেশ, বা আজকালকার ভাষায় আমি বলবো দ্য বেস্ট মোটিভেশনাল স্পিচ এভার গিভেন। কিন্তু তার সাথে সাথে যেখানে যুদ্ধ করা দরকার সেখানে পিছিয়ে আসা হচ্ছে না। ভগবদ্গীতাতে আমরা এটাও দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ, যেটাকে এত বড় একটা, মানে আমাদের সনাতন ধর্মী যারা আছে, বা কেন শুধু সনাতন ধর্মী কেন, যে কোনো লোকের জন্য একটা স্পিরিচুয়ালি খুব একটা গুরুত্বপূর্ণ একটা মানে শাস্ত্র, সেই ভগবদ্গীতাতেও কিন্তু যেখানে প্রথমেই বলা হচ্ছে যে যুদ্ধ থেকে বিরত থাকবো, সেখানে যুদ্ধটাকে কর্তব্য হিসেবে বলা যেটা হচ্ছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আধ্যাত্মের সাথে ক্ষত্রিয় ধর্ম যেটা বলা হয়েছে, বা এখনকার দিনে এইটা আপনি বলতে পারেন পুলিশ বা মিলিটারি যারা আছে, তাদের কাজ হচ্ছে টু ডিফেন্ড দ্য নেশন। মিলিটারি এক্সটার্নাল সিকিউরিটি দেখা, আর পুলিশ ইন্টারনাল সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার দেখা। তো সেই ক্ষেত্রে যখন যখন প্রয়োজন বিশৃঙ্খলার বিরুদ্ধে যে লড়াই করা, সেইটা এবং আধ্যাত্ম দুটোকে আমি সবসময় কিন্তু একই পেয়েছি, যেটা আমি আগেও বললাম, টু সাইডস অফ দ্য সেম কয়েন। আর নিঃসন্দেহে মহাভারত এবং রামায়ণে যারা সেই মানে উপন্যাস বলবো না, আমি গ্রন্থ বলবো, যেগুলোকে আমরা মানে শাস্ত্র বলি, মহাকাব্য বলি, তাদের যারা নায়ক, তাদের থেকে নিঃসন্দেহে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি ছোটোবেলা থেকে। আর পুলিশ সার্ভিসে বা প্রশাসনে আসার পেছনে ওই ইন্সপিরেশনটা নিঃসন্দেহে কাজ করেছে। এইবার আমি একেবারে একটু বাস্তবে, অনেক কাট টু প্রেজেন্ট যদি করি, এই বাস্তবের জীবনে যেটা দেখা যায়, আমার খুব ভালো লাগলাম, জানি না আমাদের দর্শকরা কতজন নোটিস করেছেন, বা আপনি শুরুতে বলার সময় বললেন যে তাদেরকে মূল জায়গায় ফেরত আন, আপনি কিন্তু একবারও সাজা, শাস্তি, দণ্ড এইসবের কথায় যাননি। সেটা আমার মানে কানে বেজেছিল, তাই ওই প্রসঙ্গেই যাচ্ছি। তো এমনিতে যেটা মানে যদি আধুনিক পুলিশ, আধুনিক ধরি, সেখানে কিন্তু পুলিশ মানেই ওই একটা দণ্ডকর্তা, সাজা দেবে, শাস্তি দেবে, এই একটা ধারণা বা কমন পারসেপশন হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু মনে করা হয় সাজা বা শাস্তি যেটা, সেটা ইজ এ ডেটারেন্ট, যাতে সেই অন্যায়টা আবার না করা হয় ওই কমিটি। অদ্ভুতভাবে আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে যেটা দেখছি, যে কোনো সে আপনি বড় যে কোনো ধরনের অপরাধমূলক কাজ বলুন, সেটা কিন্তু
তাকে ধরে অপরাধী শাস্তি পাওয়ার পরও আবার হয়ে যাচ্ছে। ওই যে রিপিটেশন, অর্থাৎ কোথাও না কোথাও এই যে আমাদের সাজা বা দণ্ডের তথাকথিত ধ্যান ধারণা রয়েছে, তার সে কিন্তু ডেটারেন্ট হিসেবে উঠে ইমার্জ করতে পারছে না। তো এইটা নিয়ে আপনি কী মনে করেন, কোনো নতুন ধরনের চিন্তাভাবনার সুযোগ আছে যদি আমরা আধ্যাত্মবাদকেও এখানে মেলাই বা অন্য কোনোভাবে? আমি দুটোভাবে এটাকে উত্তর দেব। প্রথম কথা হচ্ছে যেটা আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, দেখুন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তার যদি ইতিহাসে আমরা যাই তাহলে এটা নানা রকমভাবে ইভলভ করেছে। কিভাবে মানুষকে অপরাধমূলক কাজের থেকে বিরত রাখা, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর এক একটা সময় এটা মনে করা হতো যে আই ফর অ্যান আই, টুথ ফর আ টুথ। যত দিন গেছে তত যারা সোশ্যাল থিঙ্কার্স আছেন তারা মনে করেছেন যে এই সিস্টেমটা খুব একটা সুবিধাজনক নয়। আলটিমেটলি আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যেটাকে আগে জেল বলা হতো সেটাকে এখন সংশোধনাগার বলা হয়, কারেকশনাল হোম। অর্থাৎ বক্তব্যটা এটাই হচ্ছে যে যদি একজন ব্যক্তি কোনো আইন ভেঙে থাকে, সেটা যদি ক্রিমিনাল ল হয়, তাহলে সে কিন্তু কোনো একজন ব্যক্তির এগেনস্টে ক্রাইম করেনি, সে পুরো সমাজের বিরুদ্ধে ক্রাইম করেছে। তো তাহলে যে ব্যক্তিরা সমাজের বিরুদ্ধে অপরাধ করছে তাদের নিয়ে কী করা যাবে? খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস ছাড়া কিন্তু আমাদের দেশ কেন, পুরো পৃথিবীতে মেজরিটি দেশেসগুলো, বিশেষ করে যেগুলো মানে উন্নত দেশ আছে, যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রিজ আছে, তারা মনে করেছে যে তাদেরকে কারেক্ট করতে হবে। সেই জন্যে তাদের জন্য নানা রকমের মানে প্রোগ্রামস থাকে। একটা হচ্ছে যেটা একটা কমন মিসকনসেপশন আছে যে পুলিশ হচ্ছে দণ্ডদায়ক, কিন্তু আসলে তা নয়। সত্যি কথা বলতে গেলে পুলিশের কাজ হচ্ছে তদন্ত করা। কে শাস্তি পাবে, কে শাস্তি পাবে না, কে দোষী কে নির্দোষ, এটার নির্ধারণ কিন্তু অবশ্যই আদালত করে। পুলিশ যে তদন্ত করলো, তদন্ত করে যাদের যাদের দোষী পেল সেটাকে তুলে ধরে, সেটা করা হয়। কিন্তু সাধারণভাবে মানুষ ধরে নেন যে পুলিশ কারুকে অ্যারেস্ট করছে, কারুকে নিয়ে যাচ্ছে, সেখানেই শাস্তি হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা তো ইটস এ লং প্রসেস। আর এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে সেটাতে যেমন পুলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স, তেমনি জুডিশিয়ারি আছে, প্রসিকিউশন আছে, অ্যান্ড কারেকশনাল হোমও আছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন অপরাধমূলক কাজ করছে, তার মধ্যে একটা অপরাধ প্রবণতা আছে, সেই অপরাধ প্রবণতা থেকে যে অপরাধ করছে সেখান থেকে তাকে আস্তে আস্তে সেই অপরাধ প্রবণতাটা মিটিয়ে তাকে কারেক্ট করে মূল স্রোতে ফেরানো, যাতে সে আবার অপরাধ না করে। কিন্তু আপনি একটা কথা অবশ্যই বলেছেন, আর এটা আমরা আমাদের ব্যক্তিগত প্রফেশনাল লাইফেও দেখেছি, যে অপরাধী অপরাধ করলো, অনেক ক্ষেত্রে সে শাস্তি কাটাতে কাটাতেও তাকে কিছুদিনের জন্য ছাড়া হলো, সে আবার সে অপরাধমূলক প্রবণতাটা গেল না। এটাই কিন্তু আমার গুরুর থেকে যেটা শেখা, সেটা হচ্ছে এই যে মনটাকে পরিবর্তন পুলিশিং দিয়ে বা প্রশাসন দিয়ে যতই চেষ্টা হোক না কেন সম্পূর্ণ রকমভাবে করা যায় না। এই মন পরিবর্তনের জন্যেই কিন্তু আধ্যাত্ম। সেই জন্যেই আমি আবার যেটা প্রথমে বলতে চেয়েছিলাম, যে আমার কাছে আমার পেশা পুলিশিং আর আধ্যাত্ম সংক্রান্ত কথা বলাটা দুটো কিন্তু একটাই জিনিস, শুধু তার রূপটা একটু ভিন্ন। হয়তো সেখানে তিলক কেটে ধুতি পরে বলা হচ্ছে, এখানে ইউনিফর্ম পরে করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা এক। কখনো কখনো প্রায় লাঠি হাতে হতে পারে, অ্যারেস্ট করতে হতে পারে, কিন্তু এই পুরো ব্যাপারটার যদি আমি ফাইনালাইজ করতে চাই, তাহলে সেইটার জন্যে আধ্যাত্মবাদটা কোথাও না কোথাও প্রয়োজনীয়। এটা আমরা মনে করি, এটা আমি মনে করি। এই ভাবনা চিন্তার ভিত্তিতেই কিন্তু যে কাজগুলো মানে ভাগবত হরি কথা বলা বা ভগবান সংক্রান্ত কথাগুলো বলা, সেটা কিন্তু এটা এই ভাবনা চিন্তাটাকে মাথায় রেখেই করা হচ্ছে। আমরা দেখি যে আজকাল সমাজে নানা রকমের মানে যেটাকে বলবো টক্সিক কন্টেন্ট চারিদিকে ছড়িয়ে থাকে, সে বিভিন্ন কারণে আছে। সোশ্যাল মিডিয়ার যেমন অনেক পজিটিভস আছে, সেরকমই একটা নেগেটিভ এটাও আছে, যে এখানে অনেক টক্সিক কন্টেন্ট, লোকজনের মনের মধ্যে হয়তো অনেক রকমের খারাপ চিন্তা আছে, সাধারণভাবে হয়তো সমাজে সেই জিনিসগুলো বলতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে যে একটা অ্যাননিমিটি মানুষ পায়, যে কোনো একটা প্রোফাইল খুললো, সেটা অনেক সময় গ্রে হ্যান্ডেলস হতে পারে, সেখানের মাধ্যমে নিজের যে মনের মধ্যে যে বিষটা আছে সেটাকে কারোর উপর বার করছে। এই জিনিসগুলো আমরা দেখি। ট্রলিং, ইট ইজ এ বিগ ইস্যু নাও।
এই সব কিছুকে কি করে রোধ করা হবে, সেইটাকে একটা জেনারেলাইজড রোধ যদি বলা হয়, সেটা আমার কাছে হচ্ছে ভগবত কথা বলা। আর যেটা আমি আগেও বললাম যে মন পরিবর্তন হবে কি করে, মানে শাস্ত্রে বলা আছে যে মন থেকেই ভালো চিন্তা, মন থেকেই খারাপ চিন্তা। এই মনটা যদি পরিবর্তন না হয়, তাহলে একজন ব্যক্তি সত্যি অর্থে সম্পূর্ণ রকমভাবে সংশোধিত করা সম্ভব নয়। নিঃসন্দেহে কারেকশনাল হোমে নানা রকমের প্রোগ্রামস করা হয় যাতে সেই মনটা পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে সেগুলো খুব সাকসেসফুল হয়, কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সেগুলো সাকসেসফুল হয় না। কিন্তু মানে এই ভগবানের কথা, এগুলোই এই সময় যেটা শাস্ত্রে বলা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্টিডোট টু সাচ টক্সিসিটি। এবার আপনি দেখবেন যে একজন মানুষ অপরাধ যখন করছে, তার মনের মধ্যে অপরাধমূলক ভাবনা চিন্তাটা থাকলেই যে সে সবসময় অপরাধ করতে পারে তা নয়। সেটার জন্য তাকে সুযোগ পেতে হয়, পরিস্থিতিটা যদি সেরকম আসে সেরকম সে করে। আমরা অনেক লোকজনকে দেখি যে আপাত দৃষ্টিতে সমাজে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু কখনো একটা সুযোগ পেলে এমন একটা কাজ করলো যেটা কেউ কখনো ভাবেনি যে সে করতে পারে, কিন্তু সে করেছে। একটা ইম্পালস হতে পারে, হিট অফ দ্য মোমেন্ট হতে পারে, হিট অফ দ্য মোমেন্ট। আবার অনেকে খুব কোল্ড ব্লাডে এটা প্ল্যান করেও করেছে। ইন আইদার কেস তার মধ্যে কোথাও কিন্তু একটা অপরাধ প্রবণতা ছিল, সেটা হয়তো পরিস্থিতিতে বেরিয়ে আসেনি, কিন্তু আছে। এই যে জিনিসগুলো যেগুলো আছে, যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু অপরাধমূলক একটা প্রবণতা আছে, সেই সবগুলোর অ্যান্টিডোট হিসেবেই আমি মনে করি ভগবানের কথা বলা। এই যে আপনি বারে বারে মনের কথা বলছেন, মনটা এমনিতে খুব মাল্টি ডাইমেনশনাল, মাল্টি লেয়ার্ড, মানে অনেকগুলো স্তর, অনেকগুলো সেই সবকটা স্তরের যদি পার্জিং বলি বা শুদ্ধিকরণ বলি, সেটা কিন্তু অত সহজ নয় একদম। আবার আপনি বারে বারে যেহেতু মহাভারতের উদাহরণ দিচ্ছেন, ভগবদ্গীতার উদাহরণ দিচ্ছেন, সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু কৃষ্ণই শিশুপালকে তার 100টা অপরাধ পর্যন্ত ক্ষমা করে গেছে। কিন্তু বর্তমান যে আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কথা বললেন, সেখানে কিন্তু দিস থিংস আর নট অ্যালাউড। মানে আপনি একজন অপরাধীকে পেলেন, তদন্ত হলো, প্রমাণ হলো, আপনি বললেন ঠিক আছে আরও 99টা অপরাধ আমাকে করতে দিই, তারপর গিয়ে শাস্তি দেবো, সেটা সম্ভব নয়। কিন্তু এই যে আমরা যেগুলো ওখান থেকে শিখছি আর বর্তমানের যে বাস্তব পরিস্থিতি, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা, সামঞ্জস্য আনা, সেটা কীভাবে সম্ভব? মানে ক্ষমারও দরকার আছে, আবার সাজারও দরকার আছে। আচ্ছা, আমি দুভাবে এটার উত্তর দেব। আমি চলে যাই, প্রথমে আমার কেরিয়ারের শুরুটা মাওয়িস্ট এরিয়াতে হয়েছিল। সরকারের একটা পলিসি ছিল যে যদি কেউ সারেন্ডার করে আর মানে প্রপার টার্মস অ্যান্ড কন্ডিশনসে করে, প্রপার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি, মানে সে আবার সেটাতে ফিরে যাবে না। সে হয়তো আগে মাওয়িস্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিল, হয়তো অনেক রকম অপরাধ করেছে, কিন্তু তাকে কিন্তু ওই সারেন্ডার পলিসির মাধ্যমে তাকে মূল স্রোতে আসার সুযোগ দেওয়া হয়েছে। মানে এই যে প্রপার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে ব্যাপারগুলো, অ্যারেস্ট করা, এই করা, সেইগুলো না করেও কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো হয়েছে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে খুব হিনিয়াস ক্রাইমস ছিল, হয়তো ট্রায়াল চলেছে, সেই সবগুলো হয়েছে। কিন্তু অনেকজনকে, আর সেটা শুধু মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, প্রফেশনাল অভিজ্ঞতা থেকে বলছি না, আমরা যদি ভারতবর্ষের অন্যান্য জায়গাও দেখি, তাহলে বহু গভর্নমেন্ট কিন্তু এই সারেন্ডার পলিসিসগুলো দিয়েছে, যাতে যারা একটা সময় মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে অস্ত্রশস্ত্র উঠিয়ে নিয়েছে, সমাজের এক রকমের মানে শত্রু হয়েছে, টেররিস্ট হয়েছে বা রেবেলস হয়ে গেছে, তাদেরকেও কিন্তু সুযোগ যে দেওয়া হয় না তা নয়, দেওয়া হয়। তাদেরও এই সারেন্ডার পলিসির মাধ্যমে এসে মূল স্রোতে ফেরানো হয়, তাদের নানা রকম জিনিস শেখানো হয়। অনেক ক্ষেত্রে তাদের মিলিটারি বা ধরে নিন প্যারামিলিটারি বা পুলিশে অপশনস দেওয়া হয় মূল স্রোতে ফেরা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিশুপালের ক্ষেত্রে তো যেহেতু কৃষ্ণের সাথে সম্পর্ক ছিল, যখন জন্ম হয়েছিল তখন একটা ভবিষ্যবাণী হয়েছিল, সেই ভবিষ্যবাণীর ভিত্তিতে বোঝা গেছিল যে শ্রীকৃষ্ণের হাতেই মারা যাবে। সেই জন্য শিশুপালের মা শ্রীকৃষ্ণকে খুব অনুরোধ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে 100টা মৃত্যুদণ্ড তুল্য অপরাধ কিন্তু আমি ক্ষমা করে দেবো, কিন্তু তার বেশি যদি সে করে তাহলে আমার কিছু করণীয় থাকবে না। তো যাই হোক, যেটা বলার আছে যে আমরাও এখন অনেক সময় অনেক দেখি কিন্তু ল ভায়োলেশনসগুলো হয়তো আপাত দৃষ্টিতে হচ্ছে, কিন্তু সেগুলো যদি খুব মেজর আকার ধারণ না করে তাহলে আমরাও কিন্তু চান্স দিই, এরকম নয় যে সবসময় দিই না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে শ্রীকৃষ্ণ যেটা করতে পারেন
সেটা হয়তো আমাদের কারোর পক্ষেই করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যে সহনশীলতা দেখাতে পারেন সেটা হয়তো আধুনিক সমাজের পক্ষে ওই লেভেলের সহনশীলতা দেখানো সম্ভব নয়। উনি যেটা, ওনার পক্ষে যেটা সম্ভব সবার পক্ষে সেটা সম্ভব নয়, ইনফ্যাক্ট কারোর পক্ষেই সম্ভব নয়। সেই জন্য হ্যাঁ, একটা লেভেলের বিয়ন্ড যদি অপরাধ চলে যায় তখন সেটা দেখা হয়, কিন্তু আইনের মধ্যেও পার্ডন করার প্রভিশন আছে। সেটাকে যদি প্রপারলি কেউ নেয় আর যদি কোর্ট প্রশাসন কনভিন্সড হয় যে না, এই লোকটা হয়তো আর এই ধরনের কাজ করবে না, সেটা মানে খুব এলাবোরেট প্রসেসেস আছে, তাহলে সেই সুযোগটা পায়। শুধু সেটাই নয়, ধরে নিন কেউ একটা শাস্তি পেল, এই প্রভিশন আছে যে শাস্তিটাকে, মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবন করা হলো। যাবজ্জীবনে যখন সে আছে, যদি দেখা যায় যে সে খুব ভালো বিহেভ করছে বা সে খুব ইমপ্রুভড হয়েছে, তাহলে প্যারোলের প্রভিশন আছে। আরও অনেক রকম সেটাকে আরেকটুখানি মানে পানিশমেন্টটাকে কম করে দেওয়া, সেই সব প্রভিশনগুলো যে একদম নেই তা নয়, আছে। এটা দারুণই ব্যাখ্যা করেছেন। কিন্তু একদিকে যেমন সহনশীলতা, সাজা থেকে মুক্তি এর আছে, আবার যদি আমরা পুরাণ থেকেও দেখি, মহাভারত থেকেও দেখি, তখন থেকেই কিন্তু ওই বিনা অপরাধে কোনো না কোনো কারণে, ধরুন শাসকের বিরাগ ভাজন, বসুদেবকে জেলে যেতে হয়েছিল, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। তো এইখানে অথচ যেটা জুরিসপ্রুডেন্স, তার ফান্ডামেন্টাল পলিসিটাই হচ্ছে যে আপনি যে অপরাধী তাকে সাজা দিন বা না দিন, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। তো অথচ এই আমাদের যদি প্রথাটা বলেন, সেটা কিন্তু চলে আসছে ওই সময় থেকেই। তো এইটাকে আটকানোর কি কোনো রাস্তা আছে? মানে দেখুন, এটা যেটা বেসিক আমরা যেটা পেয়ে এসেছি ফ্রম দ্য যে সিস্টেম আমরা পেয়েছি, কিছুটা সেটা বোধহয় ব্রিটিশ সিস্টেম থেকেই উই হ্যাভ অ্যাডপ্টেড। কিন্তু ঘটনাটা হচ্ছে যে মানে নিরপরাধী যেন দোষী শাস্তি না পেয়ে যায়। অপরাধীকে অনেক সময় ধরতে পারা যায় না, কিন্তু এই বিশ্বাসটা থাকে যে হয়তো আজকে ধরা গেল না, কিন্তু পরে ধরা যেতে যে পারবে না তা নয়। অনেক কেস এরকম আছে যেটা হয়তো বছর বছর পর হয়তো কে আসল দোষী সেটা ধরা পড়েছে। আমি ইনফ্যাক্ট কোথাও একটা পড়েছিলাম, আমি এক্স্যাক্ট ডিটেলসটা জানি না, এটা বোধহয় ভিন্ন একটা দেশে একটা কেস বোধহয় প্রায় বহু দশক পরে সেই কেসটা ফাইনালি কিন্তু ডিটেক্ট হয়েছিল। যে অপরাধী ছিল সে ততদিন অনেক বয়স্ক হয়ে গেছিল, কিন্তু সে ধরা পড়েছিল। যদি অপরাধী বেরিয়ে যায়, তার অপরাধ প্রবণতাটা রয়ে যায়, তাহলে কিন্তু তার সেই অপরাধ প্রবণতাটা হয়তো আরও কোথাও না কোথাও বেরোবে। সেটা যেমন সমাজের জন্য ক্ষতিকারক নিঃসন্দেহে, কিন্তু পরিস্থিতি বা সিচুয়েশন এরকম সবসময় আসে যে হয়তো কোনো না কোনো রকমভাবে তাকে কখনো ধরা গেল। মানে ব্যাপার হচ্ছে, একটা কথা আমরা বলি যে ক্রিমিনাল হ্যাজ টু বি লাকি অল দ্য টাইম, দ্য পুলিশ হ্যাজ টু বি লাকি অনলি ওয়ান্স। ঠিক। কিন্তু যদি একজন যে দোষী নয় তাকে যদি শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে শাস্তিটা পেয়ে গেলে এই সময়টা সে আর কোনোদিন ফিরে পাবে না। সেই ভিত্তিতে এই জিনিসটা করা হয়েছে। বাকি আমরা পৌরাণিক যে গল্পগুলো দেখি, তো আমাদের শাস্ত্রে একটা জন্ম শুধু নয়, বহু জন্মের কথা বলা আছে। তো অনেক ক্ষেত্রে যেটা দেখি যে কোনো একটা জিনিস ভোগ করছে যেটার রুটসটা আগের জন্মে কোথাও একটা আছে, তো সেই হিসেবে সেই ব্যাপারগুলো আছে। এবার ক্রিমিনাল জাস্টিস যখন আমরা দেখি, সেই রকমভাবে সেই পার্সপেক্টিভ থেকে হয়তো ভাবা সম্ভব নয়। আমরা দেখি যে কে কিছু করলেও সেটাকে ধরতে পারে, অনেক সময় পুলিশ সেটা ধরতে পারে, অনেক সময় হয়তো পারে না। কিন্তু রেয়ারলি এটা হয় যে যে অপরাধ করেছে সে একদম স্কট ফ্রি হয়ে যায়, সেটা কিন্তু নয়। পুলিশের হাতে না ধরা পড়লেও কোনো না কোনো রকমভাবে সে কিছু না কিছুভাবে শাস্তি কিন্তু সে পায়। হয়তো আমরা সেটাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের শাস্তি ডেলিভার করতে দেখছি না, কিন্তু অন্য কোনো না কোনোভাবে, কোনো না কিছুভাবে আমরা অনেক এরকম শুনেছি যে ফিজিটিভ আছে, সে হয়তো ভিন্ন দেশে চলে গেছে, তাকে আমাদের ল এনফোর্সমেন্ট হয়তো ধরতে পারছে না, কিন্তু আবার এরকমও খবর পাওয়া যায় যে সেখানে তার কি অবস্থা, কি রোগে ভুগছে, এই করছে। সেই জন্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আমরা করছি সেটাতে না ধরতে পারলেও শাস্তি সে পাবে না, কোনো না কোনো একটা ফোর্স আছে, সেই ফোর্স কিন্তু শাস্তি ঠিক কর্মের ফল পাবেই। এবং এটা বোধহয় ক্যারি ফরওয়ার্ডও করা, যেটা আপনি বলছিলেন যে আগের জন্মে কি তার আগের জন্মে যেখানে শেষ করে ওখান থেকেই আবার শুরু হয়, সেটা শাস্ত্রে বলা আছে। আমি সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, আমি সেইটাতে যাব না, কিন্তু শাস্ত্রে এই কথা ডেফিনেটলি বলা আছে। এবং শ্রীকৃষ্ণের বিষয়ে বলা আছে যে উনি যেরকমভাবে দেহত্যাগ করেছিলেন দাপর যুগের শেষে,
সেইটা কিন্তু রামচন্দ্র অবতারে যখন বালি বধ করেছিলেন তখন বালির যে স্ত্রী ছিলেন তারা দেবীর যে অভিশাপের ভিত্তিতে এটা হয়েছিল। সো ভগবানের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে ক্যারি ফরওয়ার্ড করা, যেটা আপনি বলছেন। তো সেই হিসেবে শাস্ত্র তাই বলছে, বিভিন্ন লোকের সেটা নিয়ে বিভিন্ন মতামত আছে। এগুলো বোধহয় যদি আমরা তাদের সত্যি কোট অ্যান্ড কোট ভগবান বলি, তারা করে যান যাতে মানুষ এগুলোর থেকে একটা কাইন্ড অফ লেসন নিতে পারে যে আমারও যখন ছাড় নেই তোমারও থাকবে না আর কি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি পৃথিবীতে কারুকে আসতে হয়, ভগবান হলেও তিনি আসছেন, তিনি যাচ্ছেন। তো দ্যাট ইজ সামথিং, সেটা আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে যে সবসময় আনন্দে সবসময় থাকবো তা নয়। তো সেই জন্যে যদি ভগবানকে পৃথিবীতে এসে জীবন রিলেটেড চ্যালেঞ্জেস, আপাত দৃষ্টিতে চ্যালেঞ্জেস, ভগবানের কাছে নিশ্চয়ই সেটা চ্যালেঞ্জ নয়, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা চ্যালেঞ্জ যদি ওনাকেও ফেস করতে হয় তাহলে আমাদেরও উই শুড বি রেডি ফর দ্যাট। আমাদেরও সেটাতে মানে ভেঙে পড়া উচিত নয়, বা যদি ভালো কিছু হয় তাহলে এটা ভাবা উচিত যে সবসময় সেই ভালো সময়টা থাকবে। সময়ের ওপর সব কিছু হয়, কখনো সময় ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। ভালো সময় অতিরিক্ত খুশি হয়ে যাওয়ার, খারাপ সময় অতিরিক্ত দুঃখ পেয়ে যাব, সেইটা যাতে না হয়, হয়তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস এই জিনিসগুলো আমাদের কাছে এসছে। যেটাকে বলে চক্রবাত ঘূর্ণন্তি সুখানি দুখানি চ, একদম দুটোই ঘুরতে থাকে। আর একটা একেবারে রূঢ় বাস্তবে যদি আমরা দেখি তাহলে যে দেখবো যে ধরুন একদম উদাহরণ দিব যে আপনিই ধরুন একটা কিছু গেছেন, সেখানে আপনি দেখছেন যে এইটাকে না আটকালে সেটা হয়তো আপনার ল অ্যান্ড অর্ডারের জন্য পরিপন্থী, সেখানে আপনাকে হয়তো কঠোর হতে হচ্ছে, কড়া হতে হচ্ছে, সিচুয়েশান ডিম্যান্ডস দ্যাট। কিন্তু এখনকার পরিস্থিতিতে যদি আমরা দেখি সাধারণ মানুষের মধ্যে ওই সব কিছুকেই একটা প্রতিবাদ করব, এইটার একটা প্রবণতা থেকে যে পুলিশের কাজ তো একটা কিছুকে আটকানোই, যেখানে একটা সম্ভাবনা আছে ল অ্যান্ড অর্ডার ভাঙার, সেইটা করতে গেলেও সে আপনি হিউম্যান রাইটস বলুন, মানবাধিকার বা সমাজের আচ্ছা এদের এইভাবে মারলো, এই নৃশংস, এই যে তখন পুলিশের নৃশংসতাটাকেই একটা বড় করে দেখানো হয়। তো এইগুলোর মূলে কোথাও কি ধরুন আমাদের গল্প, কাব্য, উপন্যাস, সিনেমা, সেখানেও পুলিশকে খুব ব্যালেন্সড ওয়েতে কোথাও কিন্তু দেখা হয়নি। হয় দেখানো হয়েছে সেটা বাংলা সিনেমা শত্রু, সেখানে খুব মহান পুলিশ, আর না হলে একেবারে সবসময় ক্রিমিনালদের সঙ্গে জড়িত, এর থেকে টাকা খাচ্ছে, ওই চক্রান্ত করছে, এইরকম মানে ব্যালেন্স ওয়েতে। এইগুলো থেকেই কি এই ধরনের একটা সামাজিক মানসিকতা গড়ে উঠছে? দেখুন, একটা জিনিস তো ঘটনা যেটা আমার মনে হয়, এটা ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, যে অনেক সময় সিলভার স্ক্রিনে বা টেলিভিশনে যেরকমভাবে পুলিশকে প্রজেক্ট করা হয় সেটা খুব একটা রিয়েলিস্টিক নয়। আর এটা ঘটনা যে অনেক সময় প্রতিবাদ ওরকম হতে থাকে, সবসময় যে খুব লজিক্যাল কারণে হয় সেটা নয়, কিন্তু সেটা পুলিশের কাজ, পুলিশের ট্রেনিং সেই জন্যেই হয় যাতে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। ওই সমুদ্র মন্থনে সবসময় অমৃত আসে না, বিষও আসে, আর বিষ পান করতে গেলে শিব ঠাকুরকে প্রয়োজন হয়। তো সমাজ থেকে যখন মানে কোনো সমস্যা হচ্ছে, সেটা থেকে স্বাভাবিকভাবে এই যে মন্থন হয়, সামাজিক যে মন্থন, সেটা থেকে অনেক বিষ উঠে আসে। সেটা পুলিশকে নিতে হবে, সেটা নেওয়ার জন্যই পুলিশের ট্রেনিং। কিছু কিছু সময় খুব মানুষের নেগেটিভ একটা ইমপ্রেশন থাকে, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে সেটা কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য থাকে। কিছু সিচুয়েশনে লোকে ক্রিটিসাইজ করে, কিন্তু সেটা তাৎক্ষণিক হয়, পরে আস্তে আস্তে সবাই বোঝে যে যেটা দরকার সেটা করতে হবে। মানব অধিকার থেকে যাই হোক না কেন, সেগুলোর এক একটা স্পেসিফিক পারপাস আছে। যে কোনো জিনিসকে মিসইন্টারপ্রেট করা বা ডিস্টর্ট করাটা সবসময় সম্ভব। সেটা আইন আছে, আইনটাকেও ডিস্টর্ট করা যায়, কিন্তু আইন ডিস্টর্ট হতে পারে বা সেটাকে ডিস্টর্ট করে দেখাতে পারে, তার জন্যে কর্তব্য থেকে পিছিয়ে যাওয়াটা কিন্তু পুলিশের কাজ নয়। মানে ওখানেও সে একটা মা ফলেশু কথা শোনার মতো হয়। একদম, কর্তব্য পালন করতে হবে, যা হবে সেটা দেখা যাবে। কিন্তু ধরুন মানে আপনার ব্যক্তিগত কথাই যদি বলি, ধরুন একজন আইপিএস অফিসার, তিনি এটা যথেষ্ট পড়াশোনা করে এবং গড়পড়তা মানুষের থেকে অনেক বেশি নলেজেবল, অনেক বেশি পড়াশোনা করে, এবং এটাও একটা কিন্তু সাধনার মধ্যে দিয়ে উনি একটা জায়গায় পৌঁছচ্ছেন। এবার তাকে যখন ধরুন খুব নিম্ন মেধার, মানে আমি কাউকে খাটো করতে চাইছি না, কিন্তু আমাদের সমাজ এটা বাস্তব যে অনেক রাজনীতিক আছেন বা অনেক এমন তথাকথিত উপর লেভেলের লোক আছেন,
নিম্ন মেধা, তার থেকেও বড় কথা নিম্ন রুচির, তারা এমন আক্রমণ করেন, এমন সব কিছু ভুলে করেন, এইগুলোকে যে হজম করা, এর জন্য একটা যে সহনশীলতার আগে, এইটা কিভাবে, এটাও কি পার্ট অফ পুলিশ ট্রেনিং, না এটা কিভাবে আসে বা আসা উচিত, আনা উচিত? দেখুন, ইট ইজ পার্ট অফ পুলিশ ট্রেনিং। তার কারণ হচ্ছে যারা সেরকম ভাবে আক্রমণ করে, তাদের আক্রমণটা কিন্তু খুব একটা বেশি দিনের থাকে না। হয়তো তারা কথাবার্তায় সেরকম কিছু আক্রমণ করে, কিন্তু সেই কথাবার্তায় আক্রমণ করলেই যে সেটাতে রিয়্যাক্ট করতে হবে এরকম কিছু নয়। আলটিমেটলি করতে যে তারা সবসময় খুব পারে তা নয়। তার কারণ হচ্ছে কেউ যদি কিছু করতে চায় তখন পুলিশ অ্যাকশন অবিসম্ভাবী আসে। একটা গল্প পড়েছিলাম ছোটবেলাতেই, যে গৌতম বুদ্ধের কাছে একজন ভদ্রমহিলা এসে খুব কটু কথা বলেছেন বিনা কোনো কারণে। গৌতম বুদ্ধ শান্ত হয়ে শুনে গেছিলেন। তো ওনার শিষ্য আনন্দ বলেছিলেন যে উনি এত কিছু বলে গেলেন আপনাকে, আপনি কিছু বললেন না। গৌতম বুদ্ধ বললেন যে দেখো, আমি যদি ওনাকে রিয়্যাক্ট করতাম তাহলে ওনার কথাগুলোকে কিছুটা হলেও গ্রাহ্য করা হতো, একরকমভাবে ও যেটা বলছে সেটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া হতো। আমি কিছু না বলার দরুন ওর কথাগুলো ওর কাছেই ফেরত চলে গেছে, আর ও চলে গেছে। এরপরে ও আর দেখবে বলতে পারবে না, সেটাই হয়েছিল। তো কিছু কিছু ক্ষেত্রে এটা দরকার। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে কথার সাথে সাথে কিছু একটা অপরাধমূলক কাজও ভাসছে, সেখানে যেরকম যা দরকার অ্যাকশন নেওয়া হবে, তাতে কোনো অসুবিধা নেই। এটার আবার আপনি গৌতম বুদ্ধের যে উদাহরণ দিলেন সেটা একেবারেই সত্যি খাঁটি কথা, যেটা বিদ্যাসাগরও অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য কনটেক্সটে বলেছিলেন যে ও কেন আমার করছে, আমি তো ওর কোনো উপকার করিনি, উপকার করলে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়, প্রবাবিলিটি থেকে যায়। কিন্তু আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আবার বলতেন যে ওরে ছোবল না মারিস, ফোঁস করবি। তো এই ফোঁস করার প্রয়োজনীয়তাটা কতখানি? একদম দরকার আছে। যদি সেরকম মনে হয় যে কেউ আননেসেসারি অনেক কিছু বলছে, সেই ফোঁস করারও কিন্তু লিগ্যাল ওয়েজ আছে, আর প্রয়োজনে আমরা সেটা করিও। যদি কেউ কিছু ভুল ভাল জিনিস ছড়িয়ে যাচ্ছে, তার লিগ্যাল রিকোর্স আছে, সেগুলো ইউজ করা হয়। তাতে হয়তো অনেক লোকে মনে করে যে পুলিশ আবার এটার জন্য এইটা বলেছে, ফ্রিডম অফ স্পিচকে আটকাচ্ছে। সেটা আদালত ঠিক করবে যে আদৌ সেটা আছে কি না। সেই জন্য হ্যাঁ, সেটা নিঃসন্দেহে করা দরকার, পরিস্থিতি বুঝে, সিচুয়েশন বুঝে। যদি দেখুন, একজন অফিসারের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা। অপরাধ যদি কেউ করেছে, তাকে বিচার ব্যবস্থার আয়ত্তে আনা, সেটাই তার মূল কর্তব্য। সেই মূল কর্তব্যে যেখানে মনে হয় যে চুপ থাকা দরকার, সেটা থাকলেই সেটা ভালোভাবে রক্ষিত হবে, সেখানে থাকবে। আর যেখানে যেখানে ফোঁস করার দরকার আছে, আইনি ফোঁস, সেখানে আইনি ফোঁস নিঃসন্দেহে করা হবে, আর আমরা করিও। এই যে ধরুন আপনি একটা ক্রিমিনাল জাস্টিসের সিস্টেমের কথা বলছেন, আদালতের কথা বলছেন, আপনি বললেন পুলিশের কাজ তদন্ত করা। আপনি এটা তদন্ত করে দেখলেন যে এই যে অভিযুক্ত, সে সত্যিই অপরাধী এবং এটা করেছে, ট্রুলি পারপেট্রেটর অফ ক্রাইম। এবার আপনি তাকে ধরলেন, কিন্তু কোনো কারণে আমরাও জানি যে নানান কারণে অনেক অপরাধী কিভাবে ওই সিস্টেম থেকে ছাড়া পেয়ে বেরিয়ে চলে আসে। তখন কি কোনো না কোনো সময় একটা হতাশা বা একটা ফ্রাস্ট্রেশন জাগে যে আমি তো জানি অপরাধী, এ ছাড়া পেয়ে বেরিয়ে এলো ওই সিস্টেমের একটা কোনো গাফিলতি ধরে? দেখুন, সিস্টেমটা তো অনেক বড় জিনিস, আমরা সেই সিস্টেমের এক একটা অংশ। যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার কাজ হচ্ছে কর্তব্য পালন করা, রেজাল্টস নিয়ে ভেবো না। আমাদের কাজ যেটা হচ্ছে তদন্ত করে সঠিক যেটা আছে সেটা তুলে ধরা। আমার দরুন যেন সে বেরিয়ে না যায়। এবার সিস্টেমের কোনো গাফিলতির জন্য যদি কেউ বেরিয়ে যায়, সেটার দায়িত্ব সিস্টেমকে নিতে হবে। আমরা কোনো একজন ইন্ডিভিজুয়াল সিস্টেম নয়, সিস্টেম কম্প্রাইজেস অফ মেনি পিপল। এটাও বলতে পারি না যে সিস্টেমের শীর্ষে আমি বসে আছি বা কেউ বসে আছে। নিজেদের কর্তব্যটা করা হোক, তারপরে যদি সেও কখনো বেরিয়েও যায়, সেটার জন্যে আর যাই হোক দায়বদ্ধতা তার থাকবে না যে অফিসার তদন্ত করেছে। আর আমি একটা জিনিস অবশ্যই বলবো, আপাত দৃষ্টিতে মনে হয় সিস্টেম থেকে বেরিয়ে গেল, কিন্তু একটা তো ডিভাইন সিস্টেম আছে, কোথাও না কোথাও সেই ডিভাইন সিস্টেম তাকে কিন্তু সময় মতো দেখে নেবে। এটা আমি দৃঢ়ভাবে মনে করেছি, আর আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও সেটা দেখেছি। শেক্সপিয়ারের উপন্যাসে হোক, হ্যামলেটের কথা, বা আমাদের পুরাণ মহাকাব্যে অর্জুন, এই দুটো ক্যারেক্টারই কিন্তু নোন ফর দেয়ার যে ইনার একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব কন্টিনিউয়াসলি, ওই টু বি আর নট টু বি, টু ডু আর নট টু ডু। তো এই যে পুলিশের কাজটা করতে এসে
আপনি যেহেতু কৃষ্ণ ভক্ত এই জন্য বলছি যে এইরকম কোনো দ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনাকে কি যেতে হচ্ছে, যে দ্বন্দ্ব থেকে বেরোনোর জন্য বা উত্তরণের রাস্তা হিসেবেও আপনাকে ফিরে যেতে হচ্ছে সেই অধ্যাত্মবাদী বা কৃষ্ণ পুরাণ মহাভারত এইসবের কাছে? দেখুন, পুলিশিং কেন, আমার তো মনে হয় যে কোনো জায়গাতে যে কোনো কাজের মধ্যেই আধ্যাত্মের সাথে যুক্ত থাকলেই উপকার হয়। তবে টু বি ভেরি অনেস্ট, কোনো মরাল কনফ্লিক্ট আমার সার্ভিসে কিন্তু আমার কখনো হয়নি। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস যদি আছে সেটাকে মোকাবিলা কি করে করতে হবে, কোন পদ্ধতিটা নেওয়া উচিত, এইরকমভাবে করা উচিত কি ওই রকমভাবে করা উচিত, এই মেজারটা নেওয়া উচিত কি নাকি আরেকটু অন্যরকমভাবে করা উচিত, সেগুলো তখন আমরা যেটা করি সেটা মানে প্রোজ অ্যান্ড কনস দেখি, পুলিশিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখি। কিন্তু একটা জিনিস করব করব না সেটার নিয়ে একটা নৈতিক দ্বন্দ্ব কিন্তু এখন অবধি ভগবানের কৃপায় হয়নি। আবার একটু মহাভারতেই যাচ্ছি, আমরা দেখেছি যে ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে 100টার ওপর বিশেষণে কখনো বলছেন তুমি গুদাকেশা, তুমি বীর, তুমি বীর পুঙ্গব, এই যে বিভিন্ন বিশেষণ, এইটা দেওয়ার পেছনে অনেকে ব্যাখ্যা করেন যে ও তো তোমার ফোর্স, আমি ওকে নেভিগেট করছি এবং তাকে কোনোভাবেই ডিমোটিভেটেড বা ডিমোরালাইজ করা উচিত না। সেই জন্য হয়তো সবটা যদি সবটুকু সত্যও না হয়, তাকে এই পজিটিভ ইতিবাচক বিশেষণগুলো দিয়ে মোটিভেটেড রাখা, খুব চাঙ্গা রাখা যাকে বলে। কিন্তু আমরা অনেক সময় এগেন রিয়েলিটি এটাকেও মানতে হবে, দেখা যায় যে পুলিশ ফোর্সকেও নানানভাবে ডিমোরালাইজ বা ডিমোটিভেটেড করে দেওয়া হয়। তো সেইটা থেকে বেরোনোর জন্যেও কি এই রাস্তাটাই নেওয়া উচিত? অর্থাৎ পুলিশেরও তো উপরে কেউ না কেউ থাকে, তার দিক থেকে এই যে নানাভাবে তাদের মোটিভেট করার একটা চেষ্টাটাকে কি কখনো মিস করেন? দেখুন, মোটিভেট যাতে পুলিশ ফোর্সেস মোটিভেটেড থাকে, ডেফিনেটলি ডিমোটিভেট করার জন্য অনেক ফোর্সেস আছে, কিন্তু মোটিভেটেড যাতে থাকে তার জন্য নানা রকম জিনিস করা হয়। সেটার জন্য মানে আজকাল প্রতি পুলিশ ইউনিটি যোগা, মেডিটেশন এইসব জিনিসগুলো করানো হয়, মোটিভেশনাল স্পিকার্সরা মাঝে মাঝে এসে বলেন। এছাড়া ডে টু ডে বেসিসে যারা পুলিশ লিডার্স আছে, যারা ডিফারেন্ট পোস্টসে আছে, যখন আমরা ব্রিফিং করা হয় বা আমাদের যখন ব্রিফিং করা হয় তখন ডেফিনেটলি মোটিভেশনাল কথা তার মধ্যে থাকেই, ইফ ইট ইজ রিকোয়ার্ড। তো সেই জন্যে হ্যাঁ, নিঃসন্দেহে দেখুন, মোটিভেশন পুলিশ কেন, যে কোনো এনি ওয়ার্কফোর্স ইট রিকোয়ার্স মোটিভেশন। যদি মোরেল লো থাকে তাহলে অবজেক্টিভ ফুলফিল হবে না। পুলিশের ক্ষেত্রে নিঃসন্দেহে মোরেল লো সেই সব লোকই করতে চাইবে যারা কোথাও না কোথাও সমাজে একটু বিশৃঙ্খলা করতে চাইছে, বা হয়তো কোনো রকম বিশৃঙ্খলা করার দরুন তাদের কোনো স্বার্থসিদ্ধি হচ্ছে। সেটাকে ফাইট করার জন্য নিঃসন্দেহে মোটিভেশনাল স্পিচেস বা মোটিভেশনাল প্রোগ্রামস নানা রকমভাবে, ওয়েদার ইট ইজ স্পিরিচুয়াল অর নট, সেগুলো ডেফিনেটলি করা হয় আর করা উচিত। আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাতেও আমরা যেটা দেখেছি যে ধরুন আপনি যখন মাওবাদীদের দমন করতে গেছেন, কি বর্ধমান বিস্ফোরণ কেন্দ্রে, যেখানে আপনি হয়তো এটিসি হয়ে বা স্পেশাল টাস্ক ফোর্স এনআইএর দিক থেকে গেছেন, এই সময় কখনো ব্যক্তিগত জীবনের সঙ্গে পারিবারিক জীবনের সঙ্গে যথেষ্ট সাহসের দরকার লাগে। প্রথম কথা সেই সাহসটা সঞ্চয় করা, এবং এই যে পরিবারের সঙ্গে ভারসাম্য রক্ষা করেও ঝাঁপিয়ে পড়া, এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? বা ওই ঘটনার কথাও যদি বলেন যে আপনার একেবারে ঠিক কীভাবে ওটা এসেছিল এবং কীভাবে সাহস সঞ্চয় করে গেলেন। আমি যেটা বলেছিলাম, মানে যেহেতু আমার মানে পুলিশ সার্ভিসে আসাটা এটা আমার মানে কোনো একটা ম্যাটার অফ ফ্যাক্ট নয় বা একটা ম্যাটার অফ চান্স নয়। আমি আসতে চেয়েছিলাম, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস, অ্যান্টি ন্যাশনাল ফোর্সদের সাথে ফাইট করার আমার সবসময় ইচ্ছে ছিল, আর তার একটা ইন্সপিরেশন নিঃসন্দেহে বিকজ অফ মহাভারত বা রামায়ণ সেটার জন্য ছিল। তো সেই জন্য আমার কাছে তো মানে এটা খুবই এনজয়েবল পরিস্থিতি। আর অ্যাজ ফার অ্যাজ ফ্যামিলি ইজ কনসার্ন, তো সত্যি কথা বলতে আমার ফ্যামিলি সবসময় আমার সাথে ছিলেন। আমি যখন নাক্সাল এরিয়াজে ছিলাম তখনও, যদিও একদম আমি মেদিনীপুরে তখন থাকতাম, তো আমার ফ্যামিলি ইন দ্য সেন্স মানে মা, বাবা, আমার ওয়াইফ সবাই ছিলেন। তো যেহেতু ফ্যামিলি সঙ্গে ছিল বলে অনেক সময় ওয়ার্ক রিলেটেড যে চাপ বা সেই সব জিনিসগুলো, সেইগুলো অনেক সহজে মানে ডিল করা গেছে। সবসময় ফ্যামিলি থাকলে একটা সবসময়কার জন্যে একটা মোটিভেশন লেভেল হাই থাকে। বর্ধমান ব্লাস্ট কেস, এনি কেস ফর দ্যাট ম্যাটার, এগুলো ছাড়াও নানা রকমের চ্যালেঞ্জেস যে কোনো পুলিশ অফিসারকে ফেস করতে হয়। ফ্যামিলি সাপোর্ট থাকলে সুবিধা, আর ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। এটাতে এই ব্যাপারে আমি বলবো আমি খুব লাকি।
হ্যাঁ, একেবারে আমরা শেষ ইয়েতে চলে যাই। আপনার খুবই ব্যস্ত, এতক্ষণ সময় দিয়েছেন, বেশি সময় নেবো না, কিন্তু একটু উপনিষদের কথা দিয়ে শেষ করব, যেখানে বলেছে যে তেনো তাক্তেনো ভঞ্জিতা, অর্থাৎ লেট গো অ্যান্ড রিজয়েস। এই যে যে জীবনটা আপনি গুরুর আদেশেই হোক বা স্বেচ্ছায় বেছে নিয়েছেন, সেখানে নানান নেগেটিভ অভিজ্ঞতা, বিটারনেস, এগুলো থাকে। এই যে ছেড়ে দাও মানে কিন্তু তুমি সব কিছু ছেড়ে দাও না, এই বাজে অভিজ্ঞতা, নেগেটিভিটিটাকে ছেড়ে এগোনো, যাতে লাইফটাকে রিজয়েস করা যায়। তো এই প্র্যাকটিসটা আপনি, মানে এগুলো সবই ইজিয়ার সেড দ্যান ডান, কিন্তু আপনি কিভাবে এই প্র্যাকটিসটাকে করেন? যে দেখুন, এটার জন্য কোনো আলাদাভাবে কিছু ভেবে যে করি তা নয়, কিন্তু যতটুকু আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেও আমি বলতে পারি, সেটা হচ্ছে যদি আধ্যাত্মের সাথে মানুষ যুক্ত থাকে, নেগেটিভগুলো নিজে নিজেই ছেড়ে যাবে। মানে পজিটিভগুলো, মানে ইটস লাইক আ ম্যাগনেট, পজিটিভ জিনিসগুলো রয়ে যাবে, নেগেটিভগুলো যখন যখন আসবে হয়তো ছোঁয়ার চেষ্টা করবে, কিছু ক্ষেত্রে হয়তো একটু ছুঁয়েও দেবে, কিন্তু আলটিমেটলি বেরিয়ে যাবে। এটাই আমি মনে করি যে মানে আধ্যাত্মের একটা বিশেষ ব্যাপার। মানে ওটাও একটা সিমলেসলি বা আই উড সে সো, মানে আমার ব্যক্তিগত জীবনে কিন্তু আমি সেটাই পেয়েছি, যে হয়তো অনেক কিছু নেগেটিভ জিনিস এসছে, একটা দিন মনে হলো ভীষণ কিছু নেগেটিভ হতে চলেছে, পরের দিন থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো কিছুই হয়নি, কারোর কোনো প্রতিক্রিয়া নেই সেই সব ব্যাপারে, মনেই হচ্ছে না যে আগের দিনটা এরকম হয়েছিল। তখন নিজেই মাঝে মাঝে মনে হয় যে কালকে এটা নিয়ে এত কিছু মনে হলো, একটু বোকা বোকাই লাগে, যে এত কিছু ভাবলাম, কিছুই তো হলো না, এরকম হয়। আমরা শুরু করেছিলাম অমিয় চক্রবর্তীকে দিয়ে, শেষ করব প্রতিটা বাঙালিরই যেমন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু হয় না। তো রবীন্দ্রনাথই এটা বলেছিলেন, হয়তো সম্ভবত ছোট গল্প সম্পর্কে বলতে গিয়ে, যে শেষ নাই যার শেষ কথা কে কইবে। তো এই যে রামায়ণ, মহাভারত, উপনিষদ বা ভগবান কৃষ্ণ, এইটাও তাই, এগুলোর কোনো শেষ নেই, চালিয়েই দেওয়া যেতে পারে। কিন্তু ওই যে আমরা দেখেছিলাম টি.এস. এলিয়টের কবিতায়, একটি ঘোড়া তার গলায় একটা ঘণ্টা ঝুলিয়ে অপেক্ষা করতে থাকে, আপনি যতই নৈসর্গিক শোভা অন্য কিছুতে মুগ্ধ হয়ে থেমে থাকুন, ও ঘণ্টা বাজিয়ে জানিয়ে দেয় যে প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমি নিশ্চয়ই আপনারও অনেক প্রমিসেস বাকি আছে অ্যান্ড মাইলস টু গো। তো আপনার ওই আগামী দিনের মাইলসটির জন্য অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্যে আবার নতুন করে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি আবার আপনার সঙ্গে এই আলোচনাটা, ওই যেমন জীবনটাও চলে নিরন্তর, ক্যারিড ফরওয়ার্ড হয়, তো আমরাও আশা করবো আমাদের এই আলোচনাটাও ক্যারি ফরওয়ার্ড হবে আগামী কোনো আলোচনা। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। बाबा, मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा। हेडलाइंस त्रिपुरा बीए बंधन, बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है। ओ बीए बंधन, नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है, क्या खास है इसमें? यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है, सिर्फ वेरिफाइड प्रोफाइल्स, और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं। अरे वाह, अब जमाना कितना बदल गया है, हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे। बाबा, अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है। अच्छा, मुझे भी दिखाओ जरा, तुम्हारी माँ को भी बताना पड़ेगा। देर न करें, आज ही रजिस्टर करें।